Welcome everyone. Today we'll talk about the transport across the plasma membrane. অর্থাৎ প্লাজমা মেমব্রেনের মধ্যে দিয়ে বিভিন্ন সাবস্টেন্স যেগুলো আছে ভেরিয়াস সাবস্টেন্স কিভাবে তাদের ট্রান্সপোর্টটা হয় সেই ট্রান্সপোর্ট সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে সেই ট্রান্সপোর্ট কিভাবে হয় সেটা জানতে গেলে আমাদের ট্রান্সপোর্টের টাইপসগুলো আগে জানতে হবে। সেই জন্য আমরা আজকে যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে ট্রান্সপোর্ট across the plasma membrane. তাহলে আমাদের প্লাজমা মেমব্রেনের থ্রু দিয়ে কিভাবে বিভিন্ন সাবস্টেন্স যেগুলো আছে তাদের ট্রান্সপোর্ট হয়ে থাকে সেটা আমরা জানবো। তাহলে আমরা টাইপসটা দেখে নিই। তাহলে টাইপস যদি দেখা যায় তাহলে সেখানে আমরা মেইনলি দুটো টাইপস এখানে দেখাবো। একটা হচ্ছে আমাদের প্যাসিভ ট্রান্সপোর্ট, and another one is active transport. তাহলে একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট, একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট কি? প্যাসিভ ট্রান্সপোর্টে বলা হচ্ছে যে এখানে নো এটিপি এক্সপেন্ডিচার, তাহলে এখানে কোনো এটিপির ব্যয় হবে না। কিন্তু অ্যাক্টিভে বলা হচ্ছে যে এখানে এটিপি এক্সপেন্ডিচার টেকস প্লেস। তাহলে আমরা প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে অর্থাৎ নিষ্ক্রিয় পরিবহন যখন হবে সেক্ষেত্রে কোনো রকম এটিপির প্রয়োজন পড়ছে না। কিন্তু যখন সক্রিয় পরিবহন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে সেক্ষেত্রে আমাদের এটিপির এক্সপেন্ডিচার বা এটিপির ব্যয় হচ্ছে। এক্সপেন্ডিচার মিন ব্যয়। তাহলে এটিপির ব্যয় হচ্ছে বলে এটাকে বলা হয় অ্যাক্টিভ প্রসেস। তাহলে এক্ষেত্রে এই যে ট্রান্সপোর্ট যখন হবে সেই ট্রান্সপোর্টটা কোন দিকে হবে যদি আমরা দেখি সেই সাবস্টেন্সগুলোর, তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে মুভমেন্ট অফ সাবস্টেন্সেস। তাহলে এখানে যে উপাদানগুলোর মুভমেন্ট হবে কোন দিকে হবে? সাবস্টেন্স অ্যাকর্ডিং টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মিন্স এখানে হচ্ছে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে মুভমেন্ট হবে। তাহলে এখানে বলা হচ্ছে যে প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে সাবস্টেন্সগুলো মুভমেন্ট হবে কোন দিকে? অ্যাকর্ডিং টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ হাই থেকে লোর দিকে মুভমেন্টটা সবসময় হবে। তাহলে এখানে কি হচ্ছে? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মিট হচ্ছে এখানে হাই কনসেন্ট্রেশন থেকে কোন দিকে হবে? লো কনসেন্ট্রেশন। সেই জন্য বলা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অনুযায়ী হবে মুভমেন্টটা। এবং আমরা অ্যাক্টিভ প্রসেসে যদি দেখি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে, তাহলে এখানে মুভমেন্ট হবে মুভমেন্ট can takes place against gradient। তাহলে এখানে কি বলা হচ্ছে? যেহেতু এখানে এটিপি ইউটিলাইজেশন হচ্ছে ফলে সেখানে হাই থেকে লো হবে এমনটা নয়। হাই থেকে লো হতেও পারে কিন্তু সেটা মুভমেন্ট ক্যান টেকস প্লেস বা ক্যান বি টেকস প্লেস এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতেও হতে পারে। অর্থাৎ কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব বা লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন দিকেও কিন্তু মুভমেন্টটা হবে। যেহেতু এখানে আমরা এটিপি ইউটিলাইজেশন করছি তাহলে যখন এটিপির ব্যয় হচ্ছে না সেক্ষেত্রে প্যাসিভ ট্রান্সপোর্ট, তাহলে সেক্ষেত্রে নরমালি হাই থেকে লোর দিকে মুভমেন্টটা হবে। কিন্তু অ্যাক্টিভে বলা হচ্ছে যেহেতু এখানে এটিপির এক্সপেন্ডিচার হচ্ছে ফলে মুভমেন্টটা ক্যান বি টেকস প্লেস এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ কম থেকে বেশি দিকেও কিন্তু মুভমেন্টটা হতে পারে। এটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস। তারপরে যদি দেখা যায় যে আমাদের প্যাসিভ প্রসেস হচ্ছে স্লোয়ার প্রসেস। তাহলে এখানে যেহেতু আমরা এটিপি ইউটিলাইজেশন করছি না নরমালি আমাদের ট্রান্সপোর্টটা ঘটবে ফলে সেটা হচ্ছে আমাদের স্লোয়ার প্রসেস। কিন্তু যেখানে এটিপি ইউটিলাইজেশন হচ্ছে তাহলে এই প্রসেসটা কি হবে? ফাস্টার। তাহলে এই প্রসেসটা হচ্ছে ফাস্টার, অর্থাৎ খুব কুইক এটা ঘটবে, এই জন্য বলা হচ্ছে ফাস্টার প্রসেস। তারপরে যদি আমরা দেখি যে আমাদের প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে সেমি পারমেবল মেমব্রেনের রিকোয়ারমেন্ট হতেও পারে নাও পারে। তাহলে কি বলা হচ্ছে? সেমি পারমিয়াবল অর্থাৎ অর্ধবেদ্য পর্দা
মেমব্রেন মে, আমরা এখানে লিখলাম অসমোসিস, তারপরে লিখলাম এখানে or may not be, ডিফিউশন লেখা হলো, ডিফিউশন and facilitated diffusion required। তাহলে কি মিন্স, এটা কি মানে বোঝাচ্ছে, এখানে যেটা বলা হচ্ছে যে সেমি পারমেবল মেমব্রেনটার মে অর মে নট বি রিকোয়ার্ড। আমরা যদি বলি সেমি পারমেবল মেমব্রেন মে অর মে নট বি রিকোয়ার্ড, তাহলে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হতেও পারে নাও পারে। তাহলে এখানে প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি সেক্ষেত্রে আমরা অসমোসিস ডিফিউশন দেখব। তাহলে এখানে কি বলা হচ্ছে, সেমি পারমেবল মেমব্রেনের প্রয়োজন হতেও পারে নাও পারে। কখন প্রয়োজন হচ্ছে, অসমোসিসের সময় মে, যখন লেখা হচ্ছে মে রিকোয়ার্ড তাহলে তখন বলা হচ্ছে এখানে অসমোসিস, আর মে নট বি রিকোয়ার্ড তখন বলা হচ্ছে ডিফিউশন এন্ড ফ্যাসিলিটেটেড ডিফিউশন। তাহলে ব্যাপন এবং সহায়ক ব্যাপনের ক্ষেত্রে আমাদের সেমি পারমেবল মেমব্রেনের কোনো রকম রিকোয়ারমেন্ট বা প্রয়োজন হবে না, কিন্তু আমাদের অসমোসিসের ক্ষেত্রে কিন্তু সেমি পারমেবল মেমব্রেনটা মাস্ট, সেখানে আমাদের সেই পর্দার প্রয়োজন হচ্ছে। তাহলে এখানে কি বলা হলো, সেমি পারমেবল মেমব্রেনটা মে অর মে নট বি রিকোয়ার্ড। কিন্তু আমরা যদি এখানে আসি, এখানে সেমি পারমেবল মেমব্রেনটা মাস্ট, তাহলে এখানে কি হবে, সেমি পারমিয়াবল মেমব্রেন প্রেজেন্ট, মানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতে গেলে আমাদের সেমি পারমেবল মেমব্রেনটা কিন্তু মাস্ট দরকার হচ্ছে, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে প্রেজেন্ট থাকতেও পারে নাও পারে। তাহলে অসমোসিসের সময় প্রেজেন্ট থাকছে, ডিফিউশন বা ফ্যাসিলিটেটেড ডিফিউশনের সময় আবার প্রেজেন্ট থাকছে না। তাহলে আমাদের এই অ্যাক্টিভ প্রসেসটা get affected by various factors, বিভিন্ন ফ্যাক্টরস দ্বারা, সেটা মেটাবলিক ইনহিবিটর হতে পারে বা টেম্পারেচার হতে পারে বা অক্সিজেন কনসেন্ট্রেশন হতে পারে। তাহলে যে কোনো ধরনের ফ্যাক্টর দ্বারা অর্থাৎ প্রভাবক দ্বারা সেটা এফেক্টেড বা প্রভাবিত হতে পারে, সেই জন্য বলা হচ্ছে গেট এফেক্টেড, আর আমরা বলতে পারি গেটস এফেক্টেড। তাহলে এটা প্রভাবিত হতে পারে বাই ভেরিয়াস ফ্যাক্টরস, বিভিন্ন প্রভাবক বা শর্ত দ্বারা এটা এফেক্টেড হতে পারে। কিন্তু এখানে বলা হচ্ছে আমাদের প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে, তাহলে এখানে সেই প্রসেসটা এফেক্টেড সাধারণত হয় না। তাহলে আমরা বলতে পারি এখানে ডু নট গেট affected by various factors। তাহলে আমাদের প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে ফ্যাক্টরস দ্বারা সেটা প্রভাবিত হয় না সাধারণত, হলেও সেটা খুব রেয়ার বা লেস অ্যামাউন্টে হবে। কিন্তু এখানে যদি দেখা যায় যে কোনো ফ্যাক্টরের প্রেজেন্স অ্যাবসেন্টের টোটাল প্রসেসটা কিন্তু স্টপ হয়ে যেতে পারে। সেই জন্য বলা হচ্ছে যে বিভিন্ন মেটাবলিক মানে ইনহিবিটর যেগুলো আছে সেটা দ্বারা, বা আমরা বলতে পারি যে বিভিন্ন ফ্যাক্টর যেগুলো হয় সেই ফ্যাক্টরগুলো দ্বারা আমাদের এই প্রসেসটা অ্যাফেক্টেড হতে পারে, কিন্তু এই প্রসেসটা কিন্তু অ্যাফেক্টেড হবে না। তাহলে মেইনলি হয় না, আবার কিছু কিছু ক্ষেত্রে হতেও পারে। তো আমাদের এখানে যেটা বলা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট এন্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তাহলে এই দুটো প্রসেসের মধ্যে আমাদের টোটাল সাবস্টেন্স যেগুলো আছে সেল মেমব্রেনের মধ্যে দিয়ে সেটা ট্রান্সপোর্ট হতে পারে। তাহলে প্যাসিভ ট্রান্সপোর্টে কোনো এটিপির ইউটিলাইজেশন হবে না, তাহলে এটিপির ব্যয় হচ্ছে না, মুভমেন্টটা সবসময় অ্যাকর্ডিং টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশনের দিকে মুভমেন্টটা হবে। কিন্তু কতক্ষণ হবে, আপ টু রিচেস ইকুইলিব্রিয়াম, যতক্ষণ না পর্যন্ত সে সাম্য অবস্থায় পৌঁছেছে ততক্ষণ পর্যন্ত। সোলার প্রসেস, তাহলে এটা ধীরে ধীরে হবে যেহেতু কোনো এটিপি ব্যয় করা হচ্ছে না। সেমি পারমেবল মেমব্রেন মে অর মে নট বি রিকোয়ার্ড, অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হতেও পারে নাও পারে। তারপরে বলা হচ্ছে যে ডু নট গেট অ্যাফেক্টেড বাই ভেরিয়াস ফ্যাক্টরস, অর্থাৎ বিভিন্ন ফ্যাক্টর দ্বারা, এটা সাধারণত যেমন মেটাবলিক ইনহিবিটর দ্বারা, যেমন সায়ানাইডের কথা যদি আমরা বলি তাহলে সেটা দিয়ে এটা আমরা অ্যাফেক্টেড হতে দেখবো না। কিন্তু এক্ষেত্রে যদি আমরা সায়ানাইড অ্যাপ্লাই করি মেটাবলিক ইনহিবিটর হিসেবে, সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা অ্যাফেক্টেড হয়ে যাবে। আর এখানে এটিপি এক্সপেন্ডিচার মাস্ট হবে, যেহেতু এটিপি ইউটিলাইজেশন হচ্ছে তাহলে মুভমেন্ট অফ সাবস্টেন্স ক্যান বি টেকস প্লেস, তাহলে আমরা এখানে ক্যান বি করে দিই, তাহলে ক্যান বি টেকস প্লেস এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ ঘনত্বের বিপরীতে, কম ঘন থেকে বেশি ঘন থেকে মুভমেন্টটা হবে। ফাস্টার প্রসেস যেহেতু এটিপি ইউটিলাইজেশন হচ্ছে এবং সেমি পারমেবল মেমব্রেনটা কিন্তু মাস্ট এখানে প্রয়োজন পড়ছে। তাহলে হচ্ছে আমাদের প্যাসিভ এন্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে আমরা প্যাসিভের এক্সাম্পলের মধ্যে যদি দেখি, তাহলে প্যাসিভের এক্সাম্পল আমরা কি কি পাবো,
আমরা অলরেডি লিখে দিয়েছি। তাহলে আমাদের কি কি হবে, ডিফিউশন হবে, ডিফিউশন, ফ্যাসিলিটেটেড ডিফিউশন অ্যান্ড অসমোসিস। তাহলে এই যে প্রসেসগুলো লেখা হলো, তাহলে ব্যাপন, অভিস্রবণ এন্ড সহায়ক ব্যাপন যে প্রসেসটা আছে, তাহলে সেক্ষেত্রে কোনো এটিপি ইউটিলাইজেশন হয় না বলে সেক্ষেত্রে আমরা এই প্রসেসগুলোকে প্যাসিভের মধ্যে রেখেছি। তাহলে প্যাসিভ ট্রান্সপোর্টের মাধ্যমে এগুলো হবে। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে যদি আমরা দেখি, তাহলে এখানে এক্সাম্পল হিসেবে যেটা দেখব, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে তার মধ্যে আমরা এন্ডোসাইটোসিস অ্যান্ড এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস অ্যান্ড এক্সোসাইটোসিস এটাকে কনসিডার করব। একই সঙ্গে যদি দেখা যায়, তাহলে আমাদের এখানে ক্যালসিয়াম পাম্প, সোডিয়াম পাম্প, পটাশিয়াম পাম্প, আবার আমরা সোডিয়াম পটাশিয়াম পাম্প একসঙ্গে সেটাও থাকতে পারে। তাহলে এই যেগুলো লেখা হলো সবই কিন্তু অ্যাক্টিভ প্রসেস, অর্থাৎ ক্যালসিয়াম, সোডিয়াম পটাশিয়াম বা সোডিয়াম পটাশিয়াম পাম্পের সাহায্যে যখন ট্রান্সপোর্ট হবে বা এন্ডোসাইটোসিস এক্সোসাইটোসিস প্রসেস যখন সেলে ঘটবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটিপি ইউটিলাইজেশন মাস্ট, অর্থাৎ এই প্রসেসগুলো ঘটতে গেলে বা এইগুলো ট্রান্সপোর্ট হতে গেলে কিন্তু এটিপির ইউটিলাইজেশন হচ্ছে। ফলে এগুলো সবই হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, এগুলো অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে আমরা কনসিডার করব। তাহলে এগুলো নিয়ে আমরা ডিসকাস করব অ্যাক্টিভের মধ্যে, এবং প্যাসিভের মধ্যে আমরা তাহলে ডিফিউশন, ফ্যাসিলিটেটেড ডিফিউশন এন্ড অসমোসিস এটা নিয়ে ডিসকাস করব। তাহলে আমাদের ট্রান্সপোর্টের বিষয়বস্তু এখানে বলা হলো যে ট্রান্সপোর্টটা দুরকম হতে পারে, একটা প্যাসিভ, একটা অ্যাক্টিভ, এবং একটাতে এটিপি ইউটিলাইজেশন হচ্ছে, একটাতে এটিপি ইউটিলাইজেশনটা হচ্ছে না। তাহলে সেটা নিয়ে এখানে বলা হলো। তাহলে নেক্সট ভিডিওতে আমরা প্যাসিভ ট্রান্সপোর্টটা নিয়ে শুরু করব এবং তার মধ্যে যেগুলো আছে পরপর ডিসকাস করব। তারপরে আমরা নেক্সট আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ।